1960-70 দশকের বাঙালিরা প্রায়শই বাংলা সিনে জগতের দুই মহীরুহকে নিয়ে চায়ের আড্ডায় প্রায়ই ঝগড়ার তুফান তুলতেন। কারণ এরা দুজনাই বাঙালিকে কাঁদিয়েছেন এবং হাসিয়েছেন। যদিও এনাদের নিজেদের মধ্যে ফ্রেমের বাইরে কোনো রকম রেষারেষি প্রতিদ্বন্দ্বিতা ছিল না বলেই মনে করা হয়। তবে এনারা দুজনে কিভাবে দর্শক আসনে নিজেদের স্থান করে নিয়েছিলেন বা কেমনই বা ছিল তাদের দুজনের ভেতরকার সম্পর্ক, এই নিয়েই আজকের ছোট্ট নিবন্ধ উত্তম না সৌমিত্র। নমস্কার, নভেল অফ ইভলিউশন চ্যানেলের নতুন এক পর্বে আমি অর্পিতা আপনাদের সবাইকে স্বাগত জানাই। ফুটবলের জগতে ইস্টবেঙ্গল মোহনবাগান যেমন বাঙালিদের কাছে চিরচর্চিত বিষয় ছিল, ঠিক তেমন ভাবেই বাংলা সিনেপ্রেমীদের কাছে উত্তম না সৌমিত্র এই নিয়ে চিরপ্রতিদ্বন্দ্বিতা কিন্তু ছিলই। তবে এই প্রতিদ্বন্দ্বিতা তাদের ব্যক্তিগত জীবনে কোনো প্রভাব ফেলেনি বলেই ধরে নেওয়া হয়। আসলে অত্যন্ত সুকৌশলভাবে নিজেদের পেশাগত রেষারেষিকে কখনোই জনসমক্ষে আসতে দেননি। যদিও উত্তমবাবু সৌমিত্রবাবুর থেকে বছর দশেকের বড় ছিলেন। উত্তমবাবু জন্মগ্রহণ করেন 3রা সেপ্টেম্বর 1926। অন্যদিকে সৌমিত্রবাবু জন্মান 19শে জানুয়ারি 1935। সৌমিত্রবাবু তার জীবদ্দশায় নিজের দাদার মতোই শ্রদ্ধা এবং সম্মান করতেন। অপরদিকে উত্তমবাবুও কিন্তু সামান্য নিজেদের মধ্যে যতটুকু দূরত্ব সৃষ্টি হয়েছিল শিল্পী সংসদের আত্মপ্রকাশকে কেন্দ্র করে, সেটাও মিটিয়ে দিতে ভোলেননি সৌমিত্রকে আলিঙ্গনের মাধ্যমে। আমাদের মতো সাধারণ মানুষের মনে কে কিভাবে কতটা পরিমাণ নিজেদের জায়গা করে নিয়েছিলেন তা কিন্তু আলোচনায় যদি আমরা বসি তখনই কিন্তু একটা বিতর্ক সৃষ্টি হয়ে ওঠে এবং স্পষ্টতই দুটো দল গড়ে ওঠে। একদিকে যেমন উত্তম প্রেমী, অপরদিকে তেমনি সৌমিত্র প্রেমী। এবং বলা যেতেই পারে উত্তম যদি ম্যাটিনি আইডল হন, সৌমিত্র ছিলেন ঘরের ছেলে। উত্তম যদি হন সত্যজিতের নায়ক, অপরদিকে সৌমিত্র ছিলেন অপু থেকে ফেলুদা। অর্থাৎ এক কথায় এটা বলা যেতেই পারে যে ইমেজ তৈরিতে উত্তমের থেকে কোনো অংশে কমতি যাননি সৌমিত্র চট্টোপাধ্যায়। আমরা এটাও বলতে পারি যে ঠোঁটের কোণে মিষ্টি হাসি, চোখের চাউনিতে অভিনব দৃষ্টি এবং অভিনয় দক্ষতার মাধ্যমে উত্তম কুমারের আবেগ মানুষকে মাতিয়ে দিয়েছিল। সেই সঙ্গে উত্তমবাবু নিজে খুব ভালো গান জানতেন বা গান বুঝতেনও। তার সদ্ব্যবহার করেছেন, বেশ কয়েকটি ছবিতে নিজের সঙ্গীত পরিচালনার কাজও করেছিলেন। আবার 7টি বইতে তিনি প্রযোজনার কাজও করেছেন, যেমন কলঙ্কিনী কঙ্কাবতী, বনপলাশীর পদাবলী, শুধু একটি বছর ইত্যাদি। অপরদিকে আর একটা বিষয়, আমরা সাধারণত 1953 থেকে 1980 সাল পর্যন্ত এই সময়টাকে উত্তম যুগ বলে ধরে থাকি, বা আরো একভাবে বলা যায় যে টলিউডের স্বর্ণযুগ হিসাবে কিন্তু
মহানায়ক ছিলেন বড় একটা আবিষ্কার। যাই হোক, এই অতি উত্তম যুগেও ছিপছিপে লম্বা চেহারা, মুখে শিশুর সারল্য, ভুরু কুচকানো তাকানি, এই আইকনিক বৈশিষ্ট্য নিয়ে সৌমিত্রবাবু কিন্তু সেই অপু থেকে পথ চলা শুরু করেছেন। এদিকে সত্যজিৎ রায় ছিলেন সর্বকালের সর্বসেরা পরিচালক। অপরদিকে টলিউডের মহানায়ক ছিলেন উত্তম কুমার। যদিও এই দুই কিংবদন্তিকে আমরা দর্শকরা মাত্র একটাবার একসঙ্গে কাজ করতে দেখেছিলাম। পরবর্তী ক্ষেত্রে অপর একটা বইয়ে উত্তমবাবুর অভিনয় করার কথা ছিল, কিন্তু যে কোনো কারণেই হোক সেই কাজ সম্পন্ন হয়নি। অন্যদিকে দেখা যায় সত্যজিৎ রায়ের 34টি বইয়ের মধ্যে 14টিতেই সৌমিত্রবাবু সুযোগ পেয়েছিলেন নিজের অভিনয় দক্ষতা দেখানোর জন্য। এছাড়া তপন সিনহা, অজয় কর, মৃণাল সেন এই ধরনের পরিচালকদের প্রথম পছন্দ ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তবে এখানে একটা কথা আপনাদেরকে বলে রাখা ভালো, উত্তম বাবুকে কিন্তু টলিপাড়ায় বুড়ো হতে হয়নি। সে জায়গায় সৌমিত্র কিন্তু বুড়ো হতে পেরেছিলেন। অর্থাৎ প্রজন্মের পর প্রজন্ম বিভিন্ন সময় বিভিন্ন আঙ্গিকে দর্শকের সামনে নিজেকে তুলে ধরার সুযোগ তিনি পেয়েছিলেন। আর এই কারণেই তিনি নায়ক থেকে পার্শ্ব চরিত্র সমস্ত চরিত্রেই নিজের অস্তিত্ব স্পষ্ট করে তুলেছিলেন। উত্তমের সঙ্গে সৌমিত্র, প্রসেনজিতের সঙ্গে সৌমিত্র, আবার দেবের সঙ্গেও সৌমিত্র। যে জায়গাতেই তাকে দেওয়া হয়েছে সেই জায়গাতেই সেই ফ্রেমেই তিনি নিজের অস্তিত্ব দর্শকদের সামনে ফুটিয়ে তুলেছিলেন। আসলে অসম্ভব প্রতিভাবান ব্যক্তি ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। একদিকে ছিলেন নাট্যকার, আবৃত্তিকার, আবার সম্পাদকও বটে। এক কথায় বলা যায় উত্তম পরবর্তী যুগে টলিউডের দায়িত্ব কিন্তু নিজের কাঁধে তুলে নিয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। স্ত্রী, ঝিন্দের বন্দি, দেবদাস এই ধরনের 9টি ছবিতে আমরা সঙ্গে এই দুই মহান তারকাকে অভিনয় করতে দেখেছি। 1961 সালে তপন সিনহার পরিচালিত ঝিন্দের বন্দি বইতে প্রথম আমরা উত্তম এবং সৌমিত্র এই দুই মহান তারকাকে একত্রিতভাবে কাজ করতে দেখি এবং এই ছবির শুটিং এরই আউটডোরে গিয়ে তাদের মধ্যে বন্ধুত্বটা আরো গাঢ় হয়েছিল। এরপর আসি 1972 সালে বিমল করের লেখা উপন্যাস অবলম্বনে সলিল দত্তের পরিচালনায় স্ত্রী ছবিটি, যেখানে এই দুই মহান তারকা যে অপূর্ব অভিনয় দক্ষতা দেখিয়েছেন তা কিন্তু দর্শকদের কাছে অকল্পনীয় ছিল। ছবিটির বিষয়বস্তু ইউরোপের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে এক ভয়ঙ্কর পরিস্থিতিতে আকর্ষণীয় গল্প লেখা। এই ছবিটিতে একাধারে উত্তম বাবুর নৈতিকভাবে অধঃপতিত জমিদারের অস্বস্তিকর চরিত্র, অপরদিকে তেমনি ছিল সৌমিত্র বাবুর নমনীয় অথচ তীব্র আকর্ষণীয় এক অভিনয় ক্ষমতা। এই দুই মহান তারকার এই অনন্য রসায়ন এই সিনেমাকে বাণিজ্যিকভাবে অনেকটা এগিয়ে দিয়েছিল। সেই সঙ্গে এই ছবির সঙ্গীত পরিচালনায় যিনি ছিলেন অর্থাৎ নচিকেতা ঘোষের
সঙ্গীতও যেমন হাজার টাকার ঝাড়বাতিটা, খিড়কি থেকে সিংহদুয়ার, যেমন সাপিনীকে পোষ মানায় ওঝা, এই সমস্ত গানগুলো মানুষের হৃদয়ে গেঁথে গেছিল। আর এই কারণেই সিনেমাটি বাণিজ্যিকভাবে আরো সফল হয়ে উঠেছিল এবং কয়েক গুণ বেড়ে গেছিল তার সাফল্যতা। ক্ষুদিত পাষাণ তপন সিনহার অপর এক সিনেমা, যা বাণিজ্যিকভাবে সৌমিত্রকে যেমন সাফল্য এনে দিয়েছিল, তেমনি একইভাবে তারকা হিসাবে তাকে বিশিষ্ট স্থান অর্জন করতে দিয়েছিল। এছাড়া উত্তম পরবর্তী যুগেও সৌমিত্র কিন্তু যথেষ্ট স্বাচ্ছন্দ্য ছিলেন, সমস্ত জায়গায় সাবলীল স্বচ্ছ ছিলেন। ঠিক যেমন আমরা বেলা শেষেও সৌমিত্রবাবুকে দেখেছি, তেমনি সাঁঝবাতিতে ফুঁ দিয়ে জীবনের লণ্ঠন জ্বেলে দিয়েছেন সৌমিত্রবাবু। জীবনে যতদিন তিনি জীবিত ছিলেন তিনি কাজ করে গেছেন। আবার তার অপর একটা দিক ছিল, সেটা হচ্ছে কবি সৌমিত্র। কবি সৌমিত্রও কিন্তু মানুষকে কাঁদিয়েছেন, আবার হাসিয়েওছেন। 1975 সালে প্রকাশিত হয়েছিল জলপ্রপাতের ধারে দাঁড়াবো বলে। এছাড়া তিনি আরো অনেক কবিতা সংকলন করেছেন এবং পরবর্তীতে তিনি যদি কোনো অনুষ্ঠানে গেছেন, সেখানে উপহার হিসাবে নিজের লেখা এক একটি কবিতার বই উপহার হিসাবে তাদেরকে দিয়েছেন। এবং চলচ্চিত্রে তার এই অবদানের জন্য 1994 সালে ফিল্মফেয়ার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দক্ষিণ পেয়েছিলেন। আবার 2004 সালে পদ্মভূষণও পেয়েছেন। সেই সঙ্গে 2012 সালে দাদা সাহেব ফালকে পুরস্কারও তিনি পেয়েছিলেন। আসলে কি বলুন তো, এই দুই মহান তারকাকে নিয়ে এত স্বল্প পরিসরে আলোচনা করাটা সত্যিই কষ্টকর। আর তার থেকেও কষ্টকর হচ্ছে এই দুই মহান তারকার সঙ্গে তুলনা করা, যা সত্যিই একেবারে অসম্ভব। আপনারাই বলুন তো দেখি, এই তুলনা কি সত্যিই সম্ভব? আসলে এনারা তো নিজেরাই নিজেদের তুলনা। তাই আজকের এই আলোচনা কিন্তু আমি এখানেই সমাপ্ত করব। আর আপনাদের কাছে একটা দায়িত্ব দিয়ে যাব যে এই দুরহ কাজটা সম্বন্ধে আপনারা কে কি মন্তব্য করবেন। আপনাদের সুচিন্তিত মন্তব্য পাওয়ার অপেক্ষায় আমি থাকব। আর একটা কথা, চ্যানেলটার পাশে থাকার জন্য আপনারা অবশ্যই করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর আমার বলা বিভিন্ন গল্প আপনাদের কাছে কেমন ভাবে দাঁড়াচ্ছে বা আপনাদের মনে কি পরিমাণ স্থান পাচ্ছে, তা কিন্তু আমি খুব একটা জানতে পারছি না। আপনারা মন্তব্য করুন, আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকব। ভালো থাকবেন। নমস্কার।